আমরা এখন যে ক্লাসটা করব সেটা হচ্ছে কিসের হিসাব বিজ্ঞানের, ঠিক আছে? হিসাব বিজ্ঞান প্রথম পত্র নবম অধ্যায়ে আমাদের আলোচনার বিষয় কি হবে আজকে? পরিচালন পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, ঠিক না? আচ্ছা, পরিচালন ব্যয়গুলো কি কি আমাদেরকে সেটা জানতে হবে আগে। প্রতিষ্ঠান পরিচালিত হলে যে ব্যয়গুলো হয় সেগুলোর নাম হচ্ছে কি? পরিচালন ব্যয়, ঠিক আছে? প্রতিষ্ঠান পরিচালিত হলে যে ব্যয়গুলো হয় সেগুলোর নাম কি? পরিচালন ব্যয়। আচ্ছা, পরিচালন ব্যয়কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রত্যক্ষ পরিচালন ব্যয়, আর একটা হচ্ছে কি? পরোক্ষ পরিচালন ব্যয়, ঠিক না? দুইটা পরিচালন ব্যয় আছে। কয় ধরনের পরিচালন ব্যয় আছে? দুই ধরনের। প্রত্যক্ষ পরিচালন ব্যয় মানে যে ব্যয়গুলো না করলে আমার প্রতিষ্ঠানের ইনকাম বন্ধ হয়ে যাবে। কথাটা ভালো করে শুনুন, যে ব্যয়গুলো না করলে আমার প্রতিষ্ঠানে কি বন্ধ হয়ে যাবে? ইনকাম বন্ধ হয়ে যাবে, সেই সকল ব্যয়গুলোর নাম কি? প্রত্যক্ষ পরিচালন ব্যয়। আচ্ছা, আমি যে খরচগুলো না করলে ইনকাম বন্ধ হয়ে যাবে সেগুলো কি কি একটু বলুন তো আমাকে। জানেন সেগুলো? যেমন আমি যদি ক্রয় না করি, কি না করি? ক্রয় না করি, আমার ইনকাম থাকবে? আচ্ছা, ক্রয় করলে তো হবে না, ক্রয়ের পাশাপাশি আরে কি করতে হবে আমার থেকে? আমি পণ্য ক্রয় করলাম কিন্তু মজুরি দিতে হবে না? মজুরি না দিলে কি আমি ক্রয়কৃত পণ্যটা আনতে পারবো? এটা গাড়ি থেকে নামাতে পারবো? পারবো না। তাহলে আমাদের কি দিতে হবে? মজুরি। মজুরি প্রত্যক্ষ খরচ, ঠিক আছে? আরো আছে, কি আছে? পরিবহন বা ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন, ঠিক আছে? আরো আছে, আরো কি আছে? একটা গেল ক্রয় পরিবহন, আর কি আছে? ডক চার্জ। কি চার্জ? ডক চার্জ, ঠিক আছে? আর আছে আমদানি শুল্ক, ঠিক আছে? আছে কি জাহাজ ভাড়া আছে, বন্দর খরচ আছে, ঠিক আছে? তারপর আছে নগর শুল্ক, ঠিক আছে? এরপর আছে গ্যাস, বিদ্যুৎ, পানি, হ্যাঁ? তারপর যে ডাইং অফিসের ভাড়া, ঠিক আছে? এই সবগুলো হচ্ছে যে আমাদের কি? প্রত্যক্ষ খরচ। অর্থাৎ যে খরচগুলো না করলে আমার প্রতিষ্ঠানে কি চলবে না? ইনকাম চলবে না। এটুকু ক্লিয়ার? প্রত্যক্ষ পরিচালন ব্যয়গুলো নিয়ে ক্লিয়ার না বুঝি নেই? এবার আসেন, যে খরচগুলো না করলে আমার প্রতিষ্ঠান চলবে সেগুলো কি কি? সেগুলো কি কি? হ্যাঁ, সেগুলো হচ্ছে কি? বেতন। বেতন ছাড়া আমি কর্মচারী রাখতে পারি না। আমার ভাইকে আমি কর্মচারী হিসেবে রাখতে পারি না, বেতন দিতে হবে ওকে। আমার বাবাকে রাখতে হবে, আমার ব্যবসার মধ্যে ইউজ করতে হবে, বেতন দিতে হবে? হবে না। এরপর আসেন, আর কি কি আছে বলেন? বেতন আছে, আর কি কি আছে? বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন না? আমি পণ্য বিক্রয় করছি, ওকে আমি পরিবহন খরচ দিয়ে ওকে পণ্য পাঠাবো, এরকম কোনো কথা আছে? নাই। তাহলে বহি পরিবহন। আর কি কি আছে? রপ্তানি শুল্ক, ঠিক না? আরো কি আছে? ভ্রমণ খরচ। রপ্তানি শুল্ক, রপ্তানি শুল্ক মানে কি বুঝতেছেন না? যে হ্যাঁ, এটা পরোক্ষ হয় কিভাবে? আচ্ছা, আপনি পণ্যটা বিক্রি করলে তো রপ্তানি হয়, নাকি আমদানি করলে রপ্তানি হয়? তাহলে আপনি পণ্যটা বিক্রি করলে কি হয়? রপ্তানি হয়। এবার আসেন, বাংলাদেশ, আমি যদি ইন্ডিয়া থেকে কোনো কিছু কিনে আনি তাহলে সেই দেশে একটা ট্যাক্স এবং আমার দেশের মধ্যে পণ্যটা ঢোকার সময় একটা ট্যাক্স, এগুলো কে দিবে? আমি দিব, যেটা আমি পণ্যটা কিনেছি। তাহলে আমি যখন পণ্যটা বিক্রি করেছি, তাহলে যে এটা ক্রয় করছে সে তো খরচটা দেওয়ার কথা ছিল। যদি আমি দিয়ে দিই তাহলে এটা পরোক্ষ পরিচালন দিবে। কাটার দায়িত্ব ছিল ওর, যে আমি দিয়ে দিই, তখন সেটা কি? পরোক্ষ পরিচালন হয়ে যাবে। কথা বুঝছেন? এরপর আসেন, নিরীক্ষা ফি, কর অবিকর, ঠিক আছে? শিক্ষানবিশ ভাতা, আপ্যায়ন খরচ,
এরকম আরো অনেকগুলো আছে, ঠিক আছে? কমিশন, চালানি কারবারের ক্ষতি, টেলিফোন, ডাক, তার, ঠিক আছে? এই সবগুলো খরচগুলো হচ্ছে আমাদের কি পরোক্ষ পরিচালন ব্যয়। বুঝতে পারছেন না বুঝেন নাই? এবার আসেন পরোক্ষ পরিচালন ব্যয়গুলো আমরা কোথায় বসাই? এই পরোক্ষ পরিচালন ব্যয়গুলো আমরা বসিয়ে থাকি যে আমাদের আর্থিক অবস্থা বিবরণের একটা অংশ, সেটার নাম হচ্ছে বিশদ আয় বিবরণী পরিচালন ব্যয়ের অংশ। পরোক্ষ ব্যয়গুলো আমরা কোথায় বসাই? বিশদ আয় বিবরণীর মধ্যে একটা অংশ আছে পরিচালন ব্যয়, সেই পরিচালন ব্যয়ের মধ্যে আমরা এগুলাকে কি করে থাকি বসিয়ে থাকি। ক্লিয়ার এতটুকু? এবার আসেন প্রত্যক্ষটা কোথায় বসাই? এগুলা বসিয়ে থাকি আমরা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে বুঝতে পারছি আপনাদেরকে না বুঝিনি? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেগুলো বসাবো সেগুলো হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ পরিচালন ব্যয়, আর যেগুলো বিশদ আয় বিবরণের পরিচালন ব্যয় অংশ বসাবো সেগুলো হচ্ছে কি পরোক্ষ পরিচালন ব্যয়। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, পরিচালন ব্যয় নিয়ে কথাটা চলে গেল না? এবার আসেন পরিচালন আয় নিয়ে একটু করে কথা বলি। পরিচালন আয় পরিচালন আয় আবার দুই ধরনের হয়। পরিচালন আয় কোনটা? ব্যবসা পরিচালনা। ব্যবসা পরিচালন করার সময় যে আয়টা হয় তার নাম হচ্ছে কি পরিচালন আয়। ব্যবসা পরিচালনা করতে গিয়ে যে আয়টা হয় তার নাম হচ্ছে কি পরিচালন আয়। প্রত্যক্ষ পরিচালন আয় আছে একটা। কয়টা আছে? একটা। সেটা আমরা দুই ধরনের প্রতিষ্ঠান আছে আমাদের অ্যাকাউন্টিং জগতে। কয় ধরনের প্রতিষ্ঠান? দুই ধরনের। একটা প্রতিষ্ঠান সেবা উৎপন্ন করে আর একটা প্রতিষ্ঠান কি উৎপন্ন করে? পণ্য উৎপাদন করে, ঠিক আছে? সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রত্যক্ষ আয়ের নাম হচ্ছে সেবা আয়। প্রত্যক্ষ আয়ের নাম হচ্ছে কি সেবা আয়। আর যারা পণ্য উৎপাদন করে ওদের জন্য প্রত্যক্ষ পরিচালন আয়টা হচ্ছে যে কোনটা? বিক্রয়। এই দুইটা, এটা হচ্ছে সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য আর এটা হচ্ছে কার জন্য? পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য। ক্লিয়ার? আপনাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপর আসেন পরোক্ষ আয়গুলো কি কি? পরোক্ষ পরিচালনা এগুলো কি কি? ঠিক আছে না, বিনিয়োগের সুদ। প্রত্যক্ষ পরিচালনা এগুলোর মধ্যে আমরা দেখি প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কমিশন, এরপর হচ্ছে কি চালানি কারবারের চালানি কারবারের লাভ বা মুনাফা। বুঝতে পারছেন? তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি পরোক্ষ পরিচালন আয়। এবার আসেন পরোক্ষ পরিচালন আয়গুলো কোথায় বসে? পরোক্ষ পরিচালন আয়গুলো বসে বিশদ আয় বিবরণীর পরিচালন আয় হিসাবের অংশে। এই পরোক্ষ পরিচালন আয়গুলো কোথায় বসবে? বিশদ আয় বিবরণের পরিচালন আয়।
পরিচালন আয়টা কোথায় বসায়? মোট মুনাফা যখন বের করি, মোট মুনাফার পর আমরা কি লিখি? যোগ পরিচালন আয় লিখি। এরপর আমরা কি লিখি? বিয়োগ পরিচালন ব্যয় লিখি। ঠিক আছে? আচ্ছা, আর এটা কোথায় লিখবো? প্রত্যক্ষ আয়গুলো কোথায় লিখি আমরা? এটাও লিখি বিশদ আয় বিবরণী বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে। বিক্রিত পণ্যের ব্যয় যেখানে লিখি তার উপরে লিখি। তার মানে বিশদ আয় বিবরণীর সবার উপরে কোনটা লিখি আমরা? এই বিক্রয়গুলো লিখি। কথা বুঝতে পারছেন আপনাদেরকে? না বুঝিনি? তাহলে প্রত্যক্ষ পরিচালনা আয়গুলো কোথায় বসায়? বিশদ আয় বিবরণী বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে। ঠিক আছে? আর পরোক্ষ পরিচালন আয়গুলো কোথায় বসবে? বিশদ আয় বিবরণী পরিচালনা আয় হিসাবের অংশে। কথা বুঝতে পারছি? ওকে, তাহলে এখানে দুইটা মেজর পার্ট চলে গেল। এরপর একটা পার্ট আসে, সেটা হচ্ছে যে পরিচালন আয় চলে গেল। অপরিচালন আয়। অপরিচালন আয়গুলো কি কি? যেই সকল আয় হওয়ার জন্য আমার প্রতিষ্ঠান খোলাও লাগবে না, বন্ধও লাগবে না। অর্থাৎ যেই সকল আয় হওয়ার জন্য আমার প্রতিষ্ঠান খুললেও আয় হবে, প্রতিষ্ঠান না খুললেও আয় হবে, সেই সকল আয়কে আমরা কি বলি? অপরিচালন আয় বলি। অর্থাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সাথে যে আয়ের কোনো সম্পর্ক নেই, সেই আয়কে আমরা কি বলি? অপরিচালন আয়। সেগুলো কি কি? যেমন বিনিয়োগের সুদ, তারপর হচ্ছে আপনার উত্তোলনের সুদ, ঠিক আছে? আরো কি কি আছে? উপভাড়া প্রাপ্তি আছে না? উপভাড়া। তারপর যে শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি, এই ধরনের খরচগুলো হচ্ছে যে কি? তারপর যে সম্পদের বিক্রয় থেকে কত মুনাফা, ঠিক আছে? ব্যাংক আমানতের সুদ, ঠিক আছে? অথবা ব্যাংক জমার সুদ, ঠিক আছে? প্রাপ্ত ভাড়া, এই সবগুলো হচ্ছে আমাদের কি? অপরিচালন আয়। যে আপনার প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ব্যাংক আপনাকে দিবে, সুদ দিবে। উপভাড়া মানে আপনার থেকে কোনো একটা জায়গা আছে, ঠিক আছে? সেটা আপনি ভাড়া দিয়েছেন, তো আপনার প্রতিষ্ঠানের সাথে সেটার কোনো সম্পর্ক আছে? সেটার কোনো সম্পর্ক নেই। কথা বুঝছেন? আচ্ছা, আপনি আপনি যদি কি পান? উত্তোলনের সুদ, তা আপনি যখন উত্তোলন করছেন কিন্তু তারপরে কিন্তু সুদ দিচ্ছেন, ঠিক আছে? তো উত্তোলনের সাথে পূর্ণ প্রতিষ্ঠান পরিচালনার সাথে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই তো। উত্তোলনের সুদ আপনি যখন উত্তোলন করছেন, সে টাকা যখন পরিশোধ করবেন সুদ অবশ্যই দিতে হবে। তো প্রতিষ্ঠান বন্ধ থাকুক না, প্রতিষ্ঠান বন্ধ থাকলে আমার কোনো সমস্যা নাই, আপনি নির্দিষ্ট সময় পরে কি দিতে হবে? সুদ দিয়ে দিতে হবে। শিক্ষানবিশ সালামি, আপনি কোন জায়গায় শিক্ষকতা করতেছেন ব্যবসা পরিচালনার পাশাপাশি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হচ্ছে, তো এটার সাথে কি আপনার প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে আমরা গেল এই যে 4 নাম্বার, আমাদের 3 নাম্বার অপশন অপরিচালন আয়গুলো। 4 নাম্বারটা কি? অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় কোনগুলো? যে সকল ব্যয় হওয়ার জন্য আমার প্রতিষ্ঠান খোলা এবং বন্ধের কোনো কি নেই, প্রয়োজন নাই, সেই সকল ব্যয়ের নাম হচ্ছে কি? অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়গুলো কি কি? মূলধনের সুদ, ঋণের সুদ, না, ঋণের সুদ, মূলধনের সুদ, আরো আছে কি কি আছে? শিক্ষানবিশ ভাতা,
শিক্ষানবিশ ভাতা। আরো আছে আপনাদের এই যে ব্যাংক জমা অতিরিক্ত সুদ, জমা অতিরিক্ত সুদ। এই সকল খরচগুলো হচ্ছে আমাদের কি আগুনে বিনিষ্ট পণ্য, আগুনে বিনিষ্ট পণ্য, ঠিক আছে। তারপর হচ্ছে কি পুরাতন সম্পত্তি বিক্রয়কৃত ক্ষতি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের কি অপরিচালন ব্যয়। কথা বুঝতে পারছি না বুঝিনি? পারবেন? ওকে, তাহলে আমাদের গ্রেড একটা পার্ট চলে গেল। আচ্ছা, এগুলো আমরা কোথায় বসাই? অপরিচালনা এটা আমরা কোথায় বসাই? বিষয় বিবরণের অপরিচালন আয় অংশের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আর এটা অপরিচালন এটা কোথায় বসাই? তাও বিষয় বিবরণের অপরিচালন ব্যয় অংশে। ক্লিয়ার? তাহলে আমাদের আলোচনার মধ্যে আমরা এতটুকু বুঝেছি। এরপর আসেন আচ্ছা, আজকে আমরা একটা পূর্ণাঙ্গ অঙ্ক করব। সেই অঙ্কটা আমি প্রথমে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা বোর্ডের মধ্যে এই অঙ্কটা, স্ক্রিনের মধ্যে এই অঙ্কটা বসে দেখতেছেন। সেই অঙ্কটা হচ্ছে কি একটা এই অঙ্কটার নাম হচ্ছে রফিক ব্রাদার্স এর 2014 সাল 31 ডিসেম্বর তারিখে রেওয়ামিল প্রদত্ত হলো। এখানে এই অঙ্কটা হচ্ছে 2014 সালে 31 ডিসেম্বর তারিখের অঙ্ক। এইখানের মধ্যে আপনারা দেখতেছেন যে রেওয়ামিল 31/2014 সালের একটা অঙ্ক। নাম হচ্ছে যে এখানে একটা বলে দিছে, সেটা হচ্ছে রফিক ব্রাদার্স। রফিক ব্রাদার্স এর মূলধন 3 লক্ষ টাকা। এরপর হচ্ছে যে রফিক ব্রাদার্স এর উত্তোলন 10,000 টাকা। আচ্ছা, রফিক ব্রাদার্স এর মূলধনটা কোথায় কোথায় বসবে? রফিক ব্রাদার্স এর মূলধনটা বসবে যে আমাদের আর্থিক অবস্থা বিবরণে, মালিকানা সত্ত্ব বিবরণীতে। এরপর হচ্ছে যে কি উত্তোলন, উত্তোলন সবসময় মূলধন থেকে বিয়োগ যায়। প্রাপ্য হিসাব 60,000 টাকা, প্রদেয় হিসাব 18,000 টাকা। প্রাপ্য হিসাব বসবে আর্থিক অবস্থা বিবরণীর চলতি সম্পদে, আর প্রদেয় হিসাব বসবে আর্থিক অবস্থা বিবরণীর প্রদেয়, আর্থিক অবস্থা বিবরণে চলতি দায়ে। ভূমি দালান কোটা আর্থিক অবস্থা বিবরণে স্থায়ী সম্পদে। প্রারম্ভিক মজুদ পণ্য বিশদায় বিবরণের বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ক্রয়, ক্রয় বিশদায় বিবরণের বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে বসবে। বিক্রয় বিশদায় বিবরণের সর্বপ্রথমে বসবে। বিক্রয় বার্তা বিক্রয় থেকে বাদ, ক্রয় বার্তা ক্রয় থেকে বাদ। মজুরি, মজুরি হচ্ছে আমাদের 30,000 টাকা। মজুরি কোথায় বসবে? এটা বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে বসবে। এরপরে হচ্ছে আপনার বেতন, বেতন হচ্ছে 9 মাসের 18,000 টাকা। তাহলে এখানে একটা কথা আছে, বেতন 9 মাসে 18,000 টাকা। তার মানে এখানে রেওয়ামিলের মধ্যে যে 18,000 টাকা দেওয়া হয়েছে, সেই 18,000 টাকাটা হচ্ছে যে আমাদের 9 মাসের জন্য। তাহলে আমাদের কি করতে হবে? 18,000 কে 9 দিয়ে ভাগ করতে হবে 9 মাসের প্রতি মাসের বেতনটা বের করার জন্য। আর অঙ্ক কিন্তু 1 বছরের, তাহলে 1 বছর হওয়ার জন্য কয় মাস বাকি আছে? 3 মাস বাকি আছে। তার মানে 3 মাসের ভাড়া দেওয়া হয় নাই। তার অর্থ হচ্ছে যে এখানে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব। 9 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে বের হয়ে যাবে আমাদের 3 মাসের বকেয়া। বকেয়া বেতনটাকে আমরা কি করব? বকেয়া বেতন একবার বেতনের সাথে যোগ হবে, আর একবার খরচ যেহেতু বকেয়া রয়েছে সেটা হচ্ছে দায়, চলতি দায়। তাহলে এটা কোথায় বলবে? চলতি দায়ে বলবে আর্থিক অবস্থা বিবরণের মধ্যে। এরপর আসে শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামি হচ্ছে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, শিক্ষানবিশ সালামি হচ্ছে আমাদের কি অপরিচালন আয়। তারপর হচ্ছে আমাদের বিজ্ঞাপন, বিজ্ঞাপন বলবে পরিচালন ব্যয়ের মধ্যে। আমদানি শুল্ক এটা বলবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। আমাদের পাওনা, আমাদের পাওনা সঞ্চিতি, আমাদের পাওনা বসে কোথায়? আমাদের পাওনা বসে আমাদের এই পরিচালন ব্যয়ের মধ্যে। আর আমাদের পাওনা সঞ্চিতি যেটা রেওয়ামিলে দেওয়া থাকে, এটাকে আমরা পুরাতন আমাদের পাওনা সঞ্চিতি বলে থাকি। এই পুরাতন আমাদের পাওনা সঞ্চিতি কি করতে হবে? আমাদের পাওনা থেকে বিয়োগ করতে হবে। এরপর আসে আপনার প্রদেয় নোট। প্রদেয় নোট হচ্ছে যে আমাদের চলতি সম্পদ, আর প্রদেয় নোট হচ্ছে চলতি দায়, আর প্রাপ্য নোট হচ্ছে আমাদের চলতি সম্পদ। এরপর হচ্ছে নগদ তহবিল 90,000 টাকা, এটা হচ্ছে আমাদের কি চলতি সম্পদ। এটুকু হচ্ছে আমাদের রেওয়ামিলের কাজ।
এখন র্যামলে যে বিষয়গুলো আছে সেগুলো কয়বার বসবে? একবার বসবে। র্যামলে যতগুলো পয়েন্টস দেওয়া আছে এগুলো সবগুলো আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে অথবা বিষয়টা বিবরণীর মধ্যে একবার একবার করে বসবে, দুইবার একটাও আসবে না। এবার আসে সমন্বয়ের কাজ কমপক্ষে হয় দুইবার আর সর্বোচ্চ হয় কতবার? কমপক্ষে হবে দুইবার আর সর্বোচ্চ হবে আপনার 4 বার, 5 বার, 6 বার এভাবে হয়। তারপর হচ্ছে যে আপনার সমন্বয়গুলো আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সমন্বয়গুলোর মধ্যে কি কি দেওয়া আছে? সমাপনী মজুত পণ্য ৮০,০০০ টাকা, এর মধ্যে ১০,০০০ টাকা মূল্যের বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা ক্রেতাকে সরবরাহ করা হয়নি। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এটা সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার পরে, সমাপনী মজুত পণ্য মূল্যায়নের আগে বিক্রিত পণ্য ব্যয় অর্থাৎ পণ্য বিক্রয় করা হয়েছিল কিন্তু সেটা আমার প্রতিষ্ঠান থেকে বের করা হয় নাই। আমি ভুল করে কি করছি? সেই পণ্যগুলোকে সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছি। তাহলে কি করব? সমাপনী মজুত পণ্য কয়টা জায়গায় বসে? আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে সমাপনী মজুত পণ্য বসে দুইটা জায়গায়। একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্যকে আমরা বিয়োগ করি, দ্বিতীয়টা হচ্ছে যে সমাপনী মজুত পণ্যকে আমরা কোথায় বসাই? আবার চলতি সম্পদের দিকে বসাই। এই দুই জায়গায় সমাপনী মজুত পণ্য যেখানে বসবে সেখান থেকে কি করতে হবে? এই বিক্রিত পণ্য ১০,০০০ টাকা এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। এরপর আসেন বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ। বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ। বিজ্ঞাপনের উদ্দেশ্যে যদি পণ্য বিতরণ করে ৬,০০০ টাকা, তাহলে এটা কোথায় কোথায় বসাবো? বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ এটাকে আমরা দুই জায়গায় বসাবো। একবার ক্রয় থেকে বিয়োগ করব, যেহেতু ক্রয়কৃত পণ্যগুলো আমরা কি করেছি? বিতরণ করেছি। একবার ক্রয় থেকে বিয়োগ করব, আরেকবার আমরা কি করব? বিজ্ঞাপনের সাথে যোগ করব, কারণ বিজ্ঞাপনটা আমার বেড়ে গিয়েছে। এরপরে পাশে লাগানো আছে বিজ্ঞাপন খরচে 1/3 অবলোকন। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, অবলোকন শব্দের অর্থ হচ্ছে খরচ আর বিলম্বিত শব্দের অর্থ হচ্ছে সম্পদ। অবলোকন শব্দ অর্থ কি বললাম? খরচ, আর বিলম্বিত শব্দ অর্থ কি বললাম? সম্পদ। তা এখানে আমাদেরকে প্রশ্নের মধ্যে দেখতেছেন যে সেখানে দেওয়া আছে কি 1/3 মানে 3/1 অবলোকন করতে হবে। তার মানে 3/1 খরচের দিকে দেখাতে হবে। তা আমার বিজ্ঞাপন যদি হয় 18,০০০ টাকা, যদি বিজ্ঞাপন দেওয়া থাকে 18,০০০ টাকা, আমি সেটাকে কি করব? বিয়োগ বিলম্বিত। কারণ এই 18,০০০ টাকা কিন্তু আমার 1 বছরের জন্য নয়। এই 18,০০০ টাকা যেটা আমাকে দেওয়া হয়েছে সেটা আমাকে 3 বছরের জন্য 1/3 বলছে, তার মানে 3/1। তখন আমি কি করব? তার মানে 3/1 যদি আমার খরচ হয়, তাহলে 3/2 আমার সম্পদ না, এটা আগামী বছরের জন্য ব্যবহার করব না। 3/1 যদি আমার এই বছরের খরচ হয়, তাহলে আর বাকি আছে কত? 2 এই 2 আমি কখন ব্যবহার করব? ভবিষ্যতে ব্যবহার করব। তার মানে এই বিলম্বিত হবে যে আমার 2 তার মানে 18,০০০ কে ভাগ দিব কত দিয়ে? 3 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে গুণ করব। 3 দিয়ে ভাগ করলে বের হয় ৬,০০০ টাকা, ৬ কে দিয়ে 2 দিয়ে গুণ করে তাহলে বের হয় কত আমাদের? 12,০০০ টাকা। আর 18,০০০ থেকে 12,০০০ চলে গেলে আর আছে কত? এই ৬,০০০ টাকা। এই ৬,০০০ টাকা হচ্ছে আমাদের অবলোকন আর 12,০০০ টাকা হচ্ছে বিলম্বিত। এই 12,০০০ টাকা এটা কোথায় বসবে? এটা এটা আবার বসবে কোথায়? আমাদের চলতি সম্পদে। কারণ এটা আমরা এই বছর তো খরচ হয়ে গেছে ৬,০০০, আগামী আরো 2 বছর ব্যবহার করব, সেজন্য 12,০০০ টাকা। যেহেতু এগুলো ভবিষ্যতে ব্যবহার করব, এগুলো হচ্ছে কি আমাদের চলতি সম্পদে চলে যাবে। তাহলে আমি আবার বলতেছি, বিজ্ঞাপনের উদ্দেশ্য বিজ্ঞাপন খরচে 1/3 বিলম্বিত করতে হবে। এখানকার মধ্যে বিষয়টা কি? এখানকার মধ্যে বিষয়টা হচ্ছে যে 1/3 যেহেতু অবলোকন করতে হবে, আপনি কি করবেন? বিলম্বিতটা বের করবেন। সেটাকে 3 ভাগে ভাগ করবেন, 2 দিয়ে গুণ করবেন। গুণ করলে বিলম্বিতটা বের হয়ে যাবে। বিজ্ঞাপন থেকে যখন আপনি 18,০০০ টাকা বিয়োগ করবেন, তখন অটোমেটিক্যালি ৬,০০০ টাকা খরচটা বের হয়ে যাবে।
ঠিক আছে, মানে 18,000 থেকে যখন 12,000 টা বিয়োগ করবেন একাংশ সেটা অটোমেটিক্যালি খরচের দিকে বসে যাবে, আর বাকি দুই অংশটা আমরা কোথায় বসাবো? বাকি দুই অংশটা আমরা বসাবো আমাদের এই চলতি সম্পদে। এরপর আসেন পরেরটা বলছে মোট অনাদায়ী পাওনা 10,000 টাকা। আপনারা প্রশ্নের মধ্যে খেয়াল করেন অনাদায়ী পাওনা দেওয়া আছে কত টাকা? 6,000 টাকা। মোট অনাদায়ী পাওনা তার মানে এখনো পর্যন্ত কম আছে কত টাকা? 4,000 টাকা। তার মানে 4,000 টাকা বাড়াইতে হবে। তাহলে এটা কি করব? অনাদায়ী পাওনার সাথে 4,000 টাকা একবার যোগ করব, আর একবার দেনাদার থেকে অর্থাৎ প্রাপ্য হিসাব থেকে 4,000 টাকা বিয়োগ করব। আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে পরেরটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 6,000 টাকা উন্নীত করতে হবে। উন্নীত করতে হবে মানে বাড়াইতে হবে। তার মানে অনাদায়ী পাওনা নতুন অনাদায়ী পাওনা 6,000 টাকা বৃদ্ধি করব, যোগ করব অনাদায়ী পাওনার সাথে। রেওয়া মিলে যেটা অনাদায়ী পাওনা আছে সেটার সাথে নতুন অনাদায়ী পাওনা নামে 6,000 টাকা কি করব? যোগ করব। আর একবার প্রাপ্য হিসাব থেকে কি করব? 6,000 টাকা বিয়োগ করব। এইটুকু হচ্ছে যে কাজ। 3 নম্বর সমন্বয়। 4 নম্বরে কি বলা হয়েছে? ক্রয় বাবদ। ক্রয় বাবদ বকেয়া বিল। ক্রয় বাবদ বকেয়া বিলের পরিমাণ কত টাকা? 10,000 টাকা। ক্রয় বাবদ বকেয়া বিল তার মানে পণ্য ক্রয় করা হয়েছে, টাকা দেওয়া হয়নি। তাহলে এটা অলিখিত ক্রয় হিসাবে আমরা বিবেচনা করতে পারি। তাহলে এটা একবার কাজ কি করতে হবে? ক্রয়ের সাথে একবার যোগ করব, আবার পদয় হিসাবের সাথে কি করব? যোগ করব। এই ছিল আমাদের অঙ্কের বিশ্লেষণ। আমরা অঙ্কটা পুরোটা আপনাদেরকে বলে দিয়েছি। এবার অঙ্কটা সম্পূর্ণ অঙ্কটা আমরা করে দেখাবো। আমি এখন যেভাবে ঘরগুলা করব আপনারা সেভাবে ঘরগুলা করবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের ঘর। আমরা যেভাবে ঘরগুলা করলাম এই যে আপনারা দেখতেছেন বিশদ আয় বিবরণী, ঠিক আছে? বিশদ আয় বিবরণী দিয়ে আমরা এখানে কি লিখলাম? বিক্রিত পণ্যের ব্যয়। এরপর লিখলাম কি? পরিচালন ব্যয়, ঠিক আছে? এরপর এখানে লিখলাম কি? যোগ ও পরিচালন আয়। এখানে লিখলাম কি? বিয়োগ ও পরিচালন ব্যয়। এরপরে আর্থিক অবস্থা বিবরণী আমি এখান থেকে শুরু করেছি। আর্থিক অবস্থা বিবরণী সম্পদসমূহ, সম্পদসমূহের মধ্যে কি আসবে? চলতি সম্পদ আসবে, একটা কি আসবে? স্থায়ী সম্পদ আসবে। এরপরে বিষয়টা হচ্ছে কি? দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব মধ্যে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে কি? চলতি দায়, আর একটা হচ্ছে কি? মালিকানা সত্ত্ব। আর একটা পার্ট আছে দীর্ঘমেয়াদী দায়, কিন্তু সেটা এখানে নাই বিদে আমি সেটা লিখি নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা অঙ্কটা শুরু করি তাহলে। আমি প্রথম থেকে অঙ্ক রেওয়ামিল থেকে শুরু করে যাব। আপনারা যেটা স্ক্রিনের মধ্যে দেখতেছেন, স্ক্রিনের মধ্যে যে প্রশ্নটা আগে আপনাদেরকে আমি দেখাইছি সেই অঙ্কটা খাতার মধ্যে অনুগ্রহ করে লিখে নেবেন। প্রথমে প্রশ্নটা লিখে নেবেন, প্রশ্নটা লিখে তারপর আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। প্রথম হচ্ছে মূলধন। মূলধন হচ্ছে 3 লক্ষ টাকা, উত্তোলন দিয়েছে 10,000 টাকা। তাহলে মূলধন কোথায় বসবে? মালিকানা সত্ত্বে। মূলধন হচ্ছে 3 লক্ষ টাকা, সেকেন্ড কলামে বসাচ্ছি। মূলধন হচ্ছে 3 লক্ষ টাকা। আর বিয়োগ উত্তোলন। উত্তোলন হচ্ছে কত টাকা? 10,000 টাকা। উত্তোলন মনে হয় 10,000 টাকা। হ্যাঁ, উত্তোলন 10,000 টাকা। 10,000 টাকা উত্তোলন আমরা কি করতেছি? বিয়োগ দিচ্ছি। বিয়োগ দিলে কত টাকা থাকে? বিয়োগ দিলে থাকে 2,90,000 টাকা। তাহলে প্রথম দুইটা কাজ শেষ। এর পরেরটা হচ্ছে যে আমাদের প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব 60,000, পদয় হিসাব হচ্ছে যে 18,000। প্রাপ্য হিসাব 60,000, পদয় হিসাব হচ্ছে 18,000। প্রাপ্য হিসাবের মধ্যে দুটো সমন্বয়, পদয় হিসাবের মধ্যে একটা সমন্বয়। তাহলে প্রাপ্য হিসাব কোথায় বসে? প্রাপ্য হিসাব বসে আমাদের চলতি সম্পদে। প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের 60,000 টাকা। 60,000 টাকা। এখানে দুইটা সমন্বয় আছে, দুইটা দাগ দিয়ে দিচ্ছি নিচে। আর পদয় হিসাব হচ্ছে যে আমাদের চলতি দায়, পদয় হিসাব। পদয় হিসাব হচ্ছে আমাদের কত? 18,000 টাকা। এখানে একটা সমন্বয় আছে, যেগুলো সমন্বয় আছে সবগুলো সেকেন্ড কলামে বসবে। আচ্ছা,
এরপরটা হচ্ছে যে আমাদের ভূমি দানাঙ্কটা হচ্ছে যে 1,10,000 টাকা, প্রারম্ভিক মজুত পূর্ণ 28,000 টাকা। ভূমি দানাঙ্কটা এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ। ভূমি ও দালান কোটা, ভূমি দানাঙ্কটা হচ্ছে আমাদের কত? 1,10,000 টাকা। যেহেতু এটা কোনো সমন্বয় নাই, 1,10,000 টাকা আমি এখানে বসে দিচ্ছি, 1,10,000। আর একটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কোথায় বসে? বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে। কত টাকা? 28,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা? 28,000 টাকা। এটা সেকেন্ড কলামে পড়বে, 28,000 টাকা। এরপর হচ্ছে আপনার ক্রয়। ক্রয় হচ্ছে যে 60,000, বিক্রয় হচ্ছে যে 1 লক্ষ। ক্রয় বলতে বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে ক্রয়। ক্রয় হচ্ছে 60,000 টাকা। ক্রয়ের মধ্যে চারটা সমন্বয় আছে, আমি চারটা দাগ দিয়ে দিচ্ছি। আর বিক্রয়, বিক্রয় হচ্ছে 1 লক্ষ টাকা। বিক্রয়ের মধ্যে একটা সমন্বয় আছে, সেজন্য এটাকে সেকেন্ড কলামে বসাচ্ছি, একটা দাগ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখেন ক্রয় বার্তা, বিক্রয় বার্তা। বিক্রয় বার্তা হচ্ছে 10,000 টাকা, বিক্রয় থেকে বিয়োগ। বার্তা 10,000 টাকা, বিয়োগ কত টাকা? 90,000 টাকা। আর ক্রয় থেকে ক্রয় বার্তা বিয়োগ, আমি আগে বলছিলাম মানে যা আছে সবগুলো কাজ হবে একবার একবার। ক্রয় বার্তা কত? 6,000 টাকা। 6,000 টাকা বিয়োগ কত? তাহলে 8 টাকা কত? 54,000 টাকা। এরপর হচ্ছে মজুরি। মজুরি হচ্ছে 30,000 টাকা। মজুরি কোথায় বসে? বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে। মজুরি 30,000 টাকা। এরপরটা হচ্ছে যে আপনার বেতন। বেতন 9 মাস। বেতন কোথায় পাবে? পরিচালন ব্যয়ের মধ্যে। বেতন কত? 9 মাস। 9 মাসের দেওয়া আছে কত টাকা? বেতন দেওয়া আছে 18,000 টাকা। যোগ বকেয়া। যেহেতু 9 মাসের বেতন দিছে, যে আমরা অঙ্ক করতেছি 1 বছরের, তার মানে বাকি 3 মাস দেয় নাই, অর্থাৎ বকেয়া আছে। বকেয়া বেতন 18,000 কে আমরা কি করব? ভাগ দিব 9 দিয়ে, 3 দিয়ে গুণ দিব। 9 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ দিলে আসে আমাদের 6,000 টাকা। 6,000 টাকা আমরা জানি যে খরচ বকেয়া হলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এই দুটোটা যোগ করলে আমাদের আসবে কত? 24,000 টাকা আসবে। ঠিক আছে? এরপরে হচ্ছে যে বকেয়া বেতনটা আবার কোথায় বসবে? খরচ বকেয়া হলে দায় হয়, তাহলে এটা আমরা কোথায় বসাবো? বকেয়া বেতন। চলতি দায়ে বসাবো, চলতি দায়। বকেয়া বকেয়া বেতন কত টাকা? 6,000 টাকা। আচ্ছা, এটা বসিয়ে দিলাম। বেতনের কাজ শেষ। শিক্ষানবিশ সালামি, আমি বলছিলাম শিক্ষানবিশ সালামি হচ্ছে আমাদের কি? অপরিচালন আয়। শিক্ষানবিশ সালামি হচ্ছে কত টাকা আমাদের? শিক্ষানবিশ সালামি হচ্ছে 8,000 টাকা। এরপর হচ্ছে আপনার বিজ্ঞাপন। বিজ্ঞাপনের সমন্বয় আছে 3টা। বিজ্ঞাপন হচ্ছে 12,000 টাকা। বিজ্ঞাপনের পরিচালন ব্যয়। বিজ্ঞাপন হচ্ছে কত টাকা? 12,000 টাকা। 3টে সমন্বয় আছে। বিজ্ঞাপনের মধ্যে 3টে সমন্বয় আছে।
এরপর হচ্ছে আমদানি শুল্ক। আমদানি শুল্ক কোথায় বসে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। আমদানি শুল্ক, ঠিক আছে? আমদানি শুল্ক কত টাকা? আমদানি শুল্ক হচ্ছে আমাদের 4000 টাকা। আমাদের পাওনা কোথায় বসে? পরিচালন ব্যয়ের মধ্যে। আমাদের পাওনা কত টাকা? যেহেতু সমন্বয় আছে, এখানে 4টা সমন্বয় আছে, আমাদের পাওনা হচ্ছে 6000 টাকা। চারটা সমন্বয় আছে। এরপর হচ্ছে যে প্রদেয় নোট, প্রাপ্য নোট। প্রদেয় নোট হচ্ছে যে দায়ী। প্রদেয় নোট দায়ী। প্রদেয় নোট কত টাকা? প্রদেয় নোট হচ্ছে 12000। আর প্রাপ্য নোট হচ্ছে আমাদের চলতি সম্পদ। প্রাপ্য নোট হচ্ছে 16000 টাকা। নগদ তহবিল, এটা আমাদের চলতি সম্পদ। নগদ তহবিল টাকাটা হচ্ছে যে আমাদের 90000 টাকা। নগদ তহবিল কত টাকা? 90000 টাকা। আচ্ছা, আর তো কিছু নেই। এবার আমাদের রামেলের কাজ শেষ। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সমন্বয়ে কাজ করব। সমাপনী মজুদ পণ্য 80000 টাকা, যার মধ্যে আগুনে বিক্রিত পণ্য আছে 10000 টাকা। এটা কি করব? বিয়োগ সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য কত টাকা? সমাপনী মজুদ পণ্য হচ্ছে 80000 টাকা। বিয়োগ বিক্রিত পণ্য হচ্ছে 10000 টাকাটা বিয়োগ করতে হবে। 10000 বিয়োগ করলে আর কত থাকে? 70000 টাকা। আচ্ছা, আবার সমাপনী মজুদ পণ্য আবার কোথায় বসে? চলতি সম্পদের মধ্যে বসে। তাহলে এখানে সমন্বিত সমন্বিত সমাপনী মজুদ। সমন্বিত সমাপনী মজুদ এখানে কত পাইছি? 70000 না? এখানে 70000 টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কাজ শেষ। 1 নাম্বার সমন্বয়ের কাজ শেষ। 2 নাম্বার বিজ্ঞাপন উদ্দেশ্যে পণ্য বিতরণ 6000 টাকা। তাহলে ক্রয় থেকে বিয়োগ দিতে বলছিলাম একবার। পণ্য বিতরণ 6000 টাকা, এভাবে বিয়োগ দিতে হবে। 6000 টাকা বিয়োগ দিলে কত থাকে? 48000 টাকা। আর একবার বিজ্ঞাপনের সাথে যোগ করতে বলছিলাম। বিজ্ঞাপন কোথায়? এখানে। বিজ্ঞাপনের সাথে যোগ পণ্য বিতরণ। কত টাকা বিতরণ? 6000 টাকা বিতরণ। 12,000 যোগ করলে কত হয়? 18000 টাকা। আচ্ছা, এরপরে সমন্বয়টা হচ্ছে যে বিলম্বিত বিজ্ঞাপন খরচ 1/3 বিলম্বিত করতে হবে। আমি সেটা আপনাদেরকে বোর্ডে দেখাই দিয়েছিলাম যে বিলম্বিত বললে আমরা কি করব? অবলোকনটা বের করব। তাহলে এখান থেকে বিয়োগ করব বিলম্বিত। বিলম্বিত বিজ্ঞাপন 18000 কে আমরা ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। 2 দিয়ে কি করব? গুণ করব। গুণ করলে বের হয় কত টাকা? 12000 টাকা। তাহলে 18000 থেকে যদি 12000 চলে যায় আর কত থাকে? 6000 টাকা আমরা ফাইনাল টাকা বলে দিছি। আচ্ছা,
সেকেন্ড কলাম বসেছে। বিলম্বিত বিজ্ঞাপন আবার আসবে, আরেকটা কথা বলবে, যেহেতু বিলম্বিত বিজ্ঞাপন বলছিলাম কি, বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে আমাদের সম্পদ, তাহলে এটাকে আরেকবার লিখতে হবে। কোথায় লিখতে হবে? 14 সংখ্যাতে লিখতে হবে বিলম্বিত বিজ্ঞাপন। কত টাকা বিলম্বিত বিজ্ঞাপন? 12,000 টাকা। আচ্ছা, মোট অনুযায়ী পাওনা 10,000 টাকা। অনুযায়ী পাওনা মোট কত হবে? 10,000। রেয়ামে দেওয়া ছিল 6,000, তার মানে আরো 4,000 টাকা বাড়াতে হবে। নতুন অপা, তার মানে অপা মানে অনুযায়ী পাওনা। নতুন অপা হচ্ছে কত? 4,000, যোগ করলে হয়ে যাবে কত? 10,000। এই মোট অনুযায়ী পাওনা 10,000 হয়েছে। ওকে, এবার নতুন অনুযায়ী পাওনাটা কি করতে হবে? প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ নতুন অপা। নতুন অপা কত? 4,000 টাকা। বিয়োগ করলে কত হয়? 56,000 টাকা। আচ্ছা, এরপরটা বলছে যে অনুযায়ী পাওনা সঞ্চিত 6,000 টাকা উন্নীত করতে হবে। তাহলে এখানে কি করতে হবে? যোগ নতুন অনুযায়ী পাওনা সঞ্চিত নতুন অপাশ কত টাকা? 6,000 টাকা। এটা যোগ করতে হবে, অনুযায়ী পাওনার সাথে যোগ করলে কত হয়? 16,000। আরেকবার প্রাপ্য হিসাব থেকে বিয়োগ বিয়োগ নতুন অপাশ কত টাকা বিয়োগ? 6,000 টাকা বিয়োগ। 6,000 টাকা বিয়োগ দিলে আর কত থাকে? 50,000 টাকা থাকে। 6,000 টাকা বিয়োগ করলে কত টাকা থাকে? 50,000 টাকা থাকে। এবার আসেন, আমরা রেওয়ামিলের মধ্যে একটা অনুযায়ী পাওনা সঞ্চিত ছিল, এটা পুরাতন বলছিলাম, পুরাতনটা সবার শেষে বিয়োগ দিয়ে বলছিলাম, এটা বিয়োগ দিয়ে দিই। পুরাতন অপাশ, পুরাতন অপাশ কত টাকা? 10,000 টাকা। বিয়োগ করলে কত টাকা থাকে? 6,000 টাকা। আরেকটা সমন্বয় আছে, সেটা হচ্ছে কি ক্রয় বাবদ বকেয়া বিল। সেটা কি বলছিলাম? একবার ক্রয়ের সাথে যোগ হবে, যোগ ক্রয় অলিখিত ক্রয় যোগ অলিখিত ক্রয়। কত টাকা ক্রয়? 10,000। 58,000। আরেকবার কি হবে? প্রতি হিসাবের সাথে যোগ করতে হবে, যোগ অলিখিত ক্রয়। কত টাকা অলিখিত ক্রয়? 10,000 টাকা অলিখিত ক্রয়। যোগ করলে হয়ে যাবে 28,000 টাকা। এটা হচ্ছে অঙ্ক। সবগুলো শেষ আমাদের। এবার যোগ করে বিয়োগ করে বসানোর পালা। তাহলে এবার আপনারা একটু যোগ বিয়োগ করে বসান। এখানে 28,000, 58,000, 30,000, 4,000 যোগ করলে হয়ে যায় এই 28, 58, 30, 4,000 যোগ করলে হয়ে যায় কত? 1,20,000 টাকা। 1,20,000 টাকা থেকে সমাপন বাজেট পূর্ণ বিয়োগ করি। 70,000 টাকা বিয়োগ করলে আর টাকা কত? 50,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করতে হয়, এটা বেরোচ্ছে মোট বিক্রিত পণ্যের ব্যয়। 90,000 থেকে 50,000 বিয়োগ করলে আর টাকা কত? 40,000 টাকা। এবার আসেন এগুলো পরিচালন খরচগুলো যোগ করি। 24,000 আর 4,000 যোগ করলে 30,000, 30,000 আর 4,000 যোগ করলে কত? 36,000। এবার 36,000 টাকা বিয়োগ করতে হবে না? এই যে পরিচালন ব্যয় বিয়োগ করতে হবে। আচ্ছা, 40,000 এটার নাম কি? এটার নাম হচ্ছে যে মোট মুনাফা। এরপর আসেন 40,000 টাকা মোট মুনাফা থেকে যদি পরিচালন ব্যয় বিয়োগ করি তাহলে কত থাকে? 4,000 টাকা থাকে।
এই 4000 নাম হচ্ছে যে পরিচালন মুনাফা। এই 4000 নাম হচ্ছে কি পরিচালন মুনাফা। এবার সেটার সাথে অপরিচালন আয় কি করব, যোগ করব। পরিচালন আয় কত? 8000 টাকা। 40000 8000 যোগ করলে কত থাকে? সরি, 4000 টাকা। 4000 আর 8000 যোগ করলে কত হয়? 12000 টাকা। আচ্ছা, এটার নাম হচ্ছে নেট মুনাফা। নেট মুনাফাটা আবার কি করতে হবে? মালিকানা সত্ত্বের সাথে যোগ করতে হবে। নেট মুনাফা। নেট মুনাফা কত টাকা? 12000 টাকা। নেট মুনাফা 12000 টাকা যোগ করলে হয় যায় 3,02,000 টাকা। কত টাকা হয়? 3,02,000 টাকা হয়। ওকে, আমাদের নেট মুনাফা কিন্তু বের হয়ে গেছে। এরপর আসেন এখানে চলতি সম্পদ, এখানে দেখা যাচ্ছে 50,000, 90,000, 16,000 সবগুলো সম্পদ একটু যোগ করেন, কত টাকা আসে দেখেন তো। এখানে হচ্ছে 50,000, এরপর 16,000, এরপর হচ্ছে আপনার 90,000, এরপর হচ্ছে 70,000, এরপর হচ্ছে যে 12,000 টাকা। হ্যাঁ, এরপর হচ্ছে 1,10,000। এই সবগুলো যোগ করলে হয় 3,48,000। সবগুলো যোগ করলে কত হয়? 3,48,000। আর এইখানে এগুলো যোগ করলে কত হয়? এই 6,000, 12,000, 28,000 যোগ করলে হয় আপনার এই 46,000। 46,000 এর সাথে 3,02,000 টাকা যোগ করলে হয় 3,48,000। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। সম্পূর্ণ একটা অঙ্ক আজকে আমি আপনাদেরকে করালাম। এই অঙ্কটার মধ্যে দিয়ে এই অঙ্কটা যদি ভালো করে আপনারা বাসার মধ্যে অনুশীলন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাকে অ্যাকাউন্টিংয়ে আর্থিক অবস্থার বিবরণের মধ্যে কেউ আটকাতে পারবে না। খুব সহজে আপনি এটা আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু, ক্লাসটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।